আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার বিকেলবেলাতে আজকের এই ভিডিওটি করছি। আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফরে আছেন। তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আজকে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল তিনি চীনে এসে পৌঁছেছেন, আর আগামীকাল আনুষ্ঠানিকভাবে চীনের সর্বময় ক্ষমতার অধিকারী মিস্টার শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাৎ হবে। যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, চীন থেকে অনেকগুলো যুদ্ধবিমান কেনা হবে, চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হবে, চীনের জন্য বাংলাদেশে একটি আলাদা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে, চীন যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এজন্য ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশ দেবে। এবং এই অর্থে বাংলাদেশ যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, বিডা, তো সেই বিডা একটি ব্যবসায়িক সম্মেলন করেছে বেইজিংয়ে। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এখন এই যে চীন সফর, সেই চীন সফরে আপনি আমি কতটা আশাবাদী হতে পারি, এর দ্বারা আসলে আমাদের কতটা লাভ হবে এবং আমাদের কি পরিমাণ ক্ষতির ঝুঁকি রয়েছে। যদি চীনে তার উপস্থিতি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মানে আমার একটু ভুল হতে পারে এবং আমি চাই যে আমার প্রেডিকশন ভুল হোক, কিন্তু তারপরও বলছি, তিনি যেভাবে মালয়েশিয়াতে আদৃত হলেন, সমাদৃত হলেন, সম্মানিত হলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যেভাবে বিমোহিত করলেন, এটি যদি মালয়েশিয়ার অভিনয় না হয়, অথবা এই যে মালয়েশিয়া তার সঙ্গে যা কিছু করেছে এটা যদি চীনের পরামর্শে মালয়েশিয়া সে কাজটি না করে থাকে, তাহলে মালয়েশিয়ার পার্টি আপাতত স্থগিত রাখেন। দ্বিতীয় যে পার্টি, সেটা হলো মালয়েশিয়াতে আমরা যা কিছু দেখেছি, আমাদের একটা ধারণা ছিল যে ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকে চীন দেশে অভ্যর্থনা জানানো হবে এবং সে অভ্যর্থনা অবশ্যই রাজস্বিক হবে। কিন্তু আমার মাথায় ঢুকলো না যে উনি সরাসরি বেইজিংয়ে না গিয়ে কেন ডালিয়ানে গেলেন এবং এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করার জন্য নিজেকে তিনি যেভাবে উপস্থাপন করলেন এবং ওখানে যারা যারা এসেছেন, যে সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সার্বিক বিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই তাদের সঙ্গে এক মঞ্চে গিয়ে ওভাবে ঠিক অভ্যস্ত নই আমরা দেখতে। দ্বিতীয়ত আবার সেখান থেকে ডালিয়ান থেকে তিনি বেইজিংয়ে যেভাবে আসলেন ট্রেনে করে, তারপরে বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে যেভাবে রিসিভ করা হলো, আবার সেই রেল স্টেশনের পাতাল জায়গা থেকে তিনি এক্সিলেটারে করে প্রথমে ট্রেন থেকে নামলেন, লাল কার্পেট দেওয়া হলো, অল্প কয়েকজন যারা অস্ত্রধারী সেনা কর্মকর্তা বা গার্ড রেজিমেন্টের সদস্য যেভাবে লেফট রাইট করে তাকে অভ্যর্থনা জানালেন, এটা আসলে ভালো লাগেনি। আগামীকাল যদি চীনের যে প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের আগে তাকে গ্রেট হলে বা তিয়ান আনমেন স্কোয়ারে আলাদা গার্ড অফ অনার দেওয়া হয়, অথবা ধরুন চীনের প্রেসিডেন্ট এবং সে যৌথভাবে যেভাবে মালয়েশিয়াতে হয়েছে ওভাবে যদি তারা গার্ড অফ অনার গ্রহণ করেন, সেটা ভিন্ন কথা। যদি সেটা না হয়, তাহলে আমাদের জন্য যে ইজ্জতের পাংচার হয়ে গেল, এটা রিপেয়ার করা সম্ভব নয়। এই জন্য আগের দিনে আমি বলছি যে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি যেন অসম্ভব জাঁকজমকপূর্ণ হয়, প্রার্থনা করছি। আমি জানি না প্রোটোকলে কি আছে।
কিন্তু সেটা যদি না হয় যে ঠিক আছে উনি ওনার হোটেল থেকে বা রাষ্ট্রীয় উনি যেটাতে আছেন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন আছেন, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যদি তাকে সেই মোটর শোভাযাত্রা সহকারে গার্ড অফ অনার দিয়ে তারপরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়, এটা হবে এক ধরনের রাষ্ট্রাচার। আর যদি সরাসরি তিনি বৈঠক রুমে ঢুকেন এবং সেই বৈঠকের ছবি আমরা দেখলাম না, যেভাবে সর্বশেষ বৈঠক শেখ হাসিনার সঙ্গে হয়েছে, জাস্ট হালকা একটু ছবি আমরা দেখেছি, তাহলে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আওয়ামী লীগ দাঁত ভেঙসি মারবে, দিল্লি পাত্তা পেয়ে যাবে, আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রশক্তি তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সরকারকে খুব চিপ মনে করবে, এবং বাংলাদেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে সরকার বিরোধী যে সকল শক্তি চীনের মদতে আছে, জামাত এনসিপি থেকে শুরু করে অন্য যে সকল দলগুলো, তার মধ্যে অন্য যে সকল দক্ষিণপন্থী সংগঠনগুলো এই মুহূর্তে খুব মাথা নাড়াচাড়া করছে সাদা পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী ফেরার আগেই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর আগামীকালের সম্মানটি যদি মালয়েশিয়ার মতো হয় তাহলে এক ধরনের ফলাফল হবে, আর যদি একেবারে কোনো রকম ফর্মালিটি ছাড়া, মানে ওই যে তাকে যেভাবে ডালিয়ানে রিসিভ করা হয়েছে, যেভাবে বেজিংয়ে রিসিভ করা হয়েছে, তদ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে যদি ঠিক ওইভাবে তাকে রিসিভ করা হয় তাহলে বিএনপির কপালে দুর্ভোগ আছে। এখন আমি যেটি বলতে চাই সেটি হলো, আপনি যদি সবার বন্ধু হন, ইট মিনস আপনি আসলে কারো বন্ধু নন। চীন মানে কি বলবো, প্রথম দিন থেকেই একেবারে শেখ হাসিনার সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, বিএনপির সঙ্গে একইভাবে সম্পর্ক রেখেছে, জামাতের সঙ্গে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, সবার সঙ্গে তাদের সম্পর্ক, এমনকি হেফাজত, চরমোনাই, তাদের সবার সাথে চীন সম্পর্ক রক্ষা করে। শাহজালাল মাজারের যে খাদেম থেকে শুরু করে শাহপরান মাজারের খাদেম, এবং তারা যদি প্রয়োজন মনে করে তাহলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের মাজারের যে কুমিরটিকে ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে সেই কুমিরের সাথে বন্ধুত্ব করবে। তো এই হলো তাদের বন্ধু ভাগ্য, তারা সবার সাথে বন্ধুত্ব করে এবং কারো জন্য কখনো ঝুঁকি নেয় না। তারা পিছন দিক থেকে সুতা টানে, ফাইট করতে হয় নিজের শক্তিতে। যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই পাক ভারত উপমহাদেশে, সেটা হলো মহেন্দ্র রাজাপাকসে। মহেন্দ্র রাজাপাকসে যখন পড়ে গেল বা পতন হলো, চীন এগিয়ে আসেনি তাকে উদ্ধার করতে। শেখ হাসিনা তাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনটি যে নির্বাচন, যেটি নিয়ে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, তিনটি নির্বাচনের মদতদাতা, প্রথম অ্যাক্রিডিটেশন দেওয়া এবং একটা কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকটা চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের মতো, এবং শেখ হাসিনার ক্ষমতা ক্রমশ মিস্টার শি জিনপিং এর মতো হচ্ছিল। এটা চীন ওয়েলকাম জানাচ্ছিল। কিন্তু সেই শেখ হাসিনা যখন বিপদ এলো, চীনের চোখ উল্টাতে একটা মিনিট লাগেনি। আরো যদি স্পষ্ট করে বলতে হয় যে শেষবার যখন শেখ হাসিনা তার কাছে বা তাদের কাছে গেল, ঠিক সেই সময় তাকে যদি ওইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া না হতো, তাহলে এই যে তার যে অবদমিত মন, তার যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের কারণে সে সংবাদ সম্মেলনে বেফাস কথা বলল। আপনি আমাকে দাওয়াত করে নিলেন, দাওয়াত করে নিয়ে মুখ ফিরিয়ে রাখলেন, খাবার দাবার ভালো মতো দিলেন না, প্লেটে টুংটাং শব্দ করলেন, তারপরে শেষে খাবার টেবিলে আপনি আমার সঙ্গে বসলেন, বড় বড় হাই তুললেন, 3-4টে হেসকি দিলেন, তারপরে আমি খাচ্ছি, আপনি সেই দাঁত খিলান করলেন, একটু নাকের সর্দিটা মুছলেন, জিহ্বাটা বের করলেন, 3-4টা হাসি দিলেন, খাবার আর থাকে বলেন তো, কাশি দিলেন। এইরকম
মানে আপনি যে কাউকে অপদস্থ করতেছেন, নানাভাবে করতে পারেন, তার সমস্ত কাজের যে স্পৃহা আপনি নষ্ট করে দিতে পারেন আপনার ঘরের মধ্যে নিয়ে, বাইরে থেকে পারবেন না। তো শেখ হাসিনার পতনের যে ঘন্টা, সেই ঘন্টা বেজিং থেকে বেজেছিল, যে বেজিং 2014 সন থেকে শেখ হাসিনার সঙ্গে ছিল, এবং শেখ হাসিনা সত্যিকার অর্থে আপনি ভারতকে বলছে সবকিছু দিয়েছে, কিন্তু আসলে সে চীনকে সবকিছু দিয়েছে। আপনি যদি 2014 সনে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দেখেন আর চীনের সঙ্গে ভারতের বাণিজ্য দেখেন, সেখানে দেখবেন যে চীনের সঙ্গে তখন আমদানিতে ভারত ছিল 1 নম্বর 2014 সনে। আর 10 বছরের ব্যবধানে ভারত থেকে আমরা যে আমদানি করি তার প্রায় 2.25 গুণ আমদানি আমরা করছি চীন থেকে। চীন থেকে যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, যে ধরনের প্রকল্প দেওয়া হয়েছে, যে ধরনের কাজ কর্ম চীনকে দেওয়া হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ কাজও ভারতের কাউকে দেওয়া হয়নি। কিন্তু সেই চীন শেখ হাসিনাকে উস্কে দিয়েছে, শেখ হাসিনা হাতকে দুর্বল করেছে, তাকে বন্ধু আমার জাদু জানে ওই ধরনের কথা গান না বাজিয়ে কানের কাছে সারাক্ষণ বলেছে। আর তাদের সেই প্রলোভনে পড়ে শেখ হাসিনা প্রায়ই উড়াল দেওয়ার চেষ্টা করেছেন, প্রায়ই দিল্লিকে অস্বীকার করার চেষ্টা করেছেন, প্রায়ই আমেরিকা, এই যে আমেরিকার সঙ্গে সে যে ব্যবহারটা করেছেন শেখ হাসিনা, পুরোটাই চীনের উপর ভরসা করে। তো মানে ওই যে হিন্দিতে একটা কথা আছে, আখি আছে গুলিয়ে মারো। মানে চোখ আপনি যদি পিটপিট করেন, কারো দিকে তাকেন, চোখ মারেন, কথা বলছেন, পেছন থেকে ধরেন একজন অর্ধেক অর্ধেক প্রেম চলছে একজনের সাথে, এসে অনেক সুন্দরী একটা মেয়ে হঠাৎ করে আপনাকে একটা চোখ টিপ মারলো, আপনি বর্তমান প্রেমটা ছেড়ে দিয়ে তার দিকে আসলেন, এসে যাওয়ার পর সে আপনাকে গালের উপর চটাং করে একটা থাপ্পড় দিয়ে বসলো। শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক ওই রকম একটা ঘটনা ঘটেছিল। তারেক রহমান সাহেবের এখন যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থায় তার আসলে কি করণীয়, তার কি করা উচিত? যদি সত্যিকার অর্থে কেউ তাকে ভালোবাসে, ধৈর্য সহকারে তাকে সে ব্যাপারে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া উচিত। চীন যদি এখন তারেক রহমান সাহেবের উপর যে কোনো একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এনিথিং লাইক যুদ্ধ বিমান কেন, লালমনিরহাটে সেই সামরিক যে এয়ারপোর্ট এটা তৈরি করো, উত্তরবঙ্গে হাসপাতাল করো, তিস্তা ব্যারেজের নিয়ে কথা বলো, বাংলাদেশে ভারতের জন্য নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করো, এটা জনাব তারেক রহমান সাহেব অ্যাফোর্ড করতে পারবেন না, আমরাও অ্যাফোর্ড করতে পারবো না। এবং এই যে ডালিয়ান থেকে নামার পর্যন্ত, আজকে এই সময়টা পর্যন্ত ইন্টারনেটে যারা একটু যাকে বলা হয় খেয়াল রাখেন, তারা 2 ধরনের মেসেজ খুব লেনদেন করছেন। এক নম্বর হলো প্রধানমন্ত্রী সেখানে গেছেন, উল্লেখযোগ্য, দেখার মতো, প্রেজেন্ট করার মতো কোনো ভালো ছবি আমরা পাচ্ছি না, যেটা মালয়েশিয়াতে আমরা পেয়েছিলাম। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেবের অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, পার্লামেন্টে কি হচ্ছে, পার্লামেন্টের বাইরে কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, রাস্তাঘাটে কি হচ্ছে, পথে প্রান্তরে কি হচ্ছে। এর বাইরে যেটি হচ্ছে, মানে ওই যে সাদা পতাকাধারী, কলমে লেখা অসংখ্য মিছিল, গাড়ি এবং মোটরসাইকেলের যে বহরের যে দৌড়াদৌড়ি, এটি যেভাবে প্রদর্শিত হচ্ছে, তাতে করে মনে হয় কোনো একটা ডেঞ্জার মানে আহ্বান করা হচ্ছে, কোনো একটা বিপদের জন্য বাংলার জমিনকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, কোনো একটা বিপত্তির জন্য বোধহয় আমরা অপেক্ষা করছি। সেই অবস্থাতে চীনের যে মতিগতি, আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, এবং চীনের যে চিন্তা চেতনা, তাদের যে ভাবভঙ্গি টুয়ার্ডস দ্য প্রাইম মিনিস্টার্স অফ বাংলাদেশ, এটা আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু এখন পর্যন্ত কালকে বললাম যে কালকে যদি খুব ভালো কিছু ঘটে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের দিন পর্যন্ত যা দেখছি, শিখছেন যা বলছে, তাতে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু একমাত্র আল্লাহ জানেন, আমি বলতে পারবো না।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।